ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষকদের কৃষক কার্ড দিয়েছে, এখন বিয়ের কার্ডটাও সরকার দিয়ে দেন। সবকিছু নিয়ে তো হাস্যরস করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা অসুস্থ মানসিকতা। সবকিছু নিয়ে ট্রোল করা, নেগেটিভ ভাবে সমালোচনা করা। যেমন ধরেন শিক্ষামন্ত্রী, সে সিনিয়র মানুষ, আমার বাপের কাছাকাছি বয়স, সে বলছে তার বাচ্চাদেরকে অ্যাড্রেস করে, এই তোমরা কেমন আছো বাচ্চারা, নকল টকল চলবে না। এইটা নিয়ে আপনার ছাত্রের বয়সী তার ছেলে, মেয়েরা ছেলে ট্রোল করছে। আচ্ছা, এটা ট্রলের কি হলো ভাই? সবকিছু নিয়ে ট্রোল করতে হবে? একটা মিনিস্টার, সে তার সন্তান মতো ছেলে মেয়েদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছে, সিরিয়াসলি তো রিসিভ করতে পারেন। সবকিছু নিয়ে একটা ট্রোল, এটা মানুষের প্রতি সম্মান থাকবে না? আমাদের বাবা মা আমাদের শিখিয়েছে। নুরুল হক নূর আওয়ামী লীগ আমলে জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, আর আজকে সেই নুরুল হক নূর যখন জনগণের প্রতিনিধি হয়ে সংসদে গিয়েছেন, প্রতিমন্ত্রী হয়ে যখন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন, সেই সময় তার সেই পুরনো কণ্ঠস্বরটা হারিয়ে গেছে। তো এখন নূর ভাইয়ের তখন আমি ভূমিকা দেখেছি, আমি নূর ভাইয়ের কি পরিমাণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে, কি এমন হইল যে বিএনপি, মানে কি এমন হইলে রে বুঝতেছি না যে নূর ভাই এখন চুপ। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটা প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে হাজির হওয়া আপনাদের মাঝে, প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী। ভিপি নুরুল হক নূর সকলের কাছে একটা আইডল ছিল। তরুণ প্রজন্ম তাকে আইডল মনে করত, কিন্তু বড় আফসোস এবং দুঃখের বিষয়, সময়ের পরিবর্তনে সে ওই চাটুকারিতা, চামচামিতে নাম লিখিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন তার যে ইমেজ ছিল জনমনে, সেটি দিনের পর দিন অধঃপতনের দিকে যাচ্ছে, নষ্ট হতে যাচ্ছে। ভিপি নুরুল হক নূরের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় শিক্ষামন্ত্রীর বক্তব্য ও সরকারের কার্ড দেওয়া নিয়ে কটাক্ষের বিপক্ষে তিনি কথা বলেছেন। তিনি বলছেন সব বিষয় নিয়ে ট্রোল করা এবং মজা করা বন্ধ করা উচিত। তিনি বলেছেন শিক্ষামন্ত্রী, সে আমার বাবার বয়সের, সে নকল আর হবে না, লেখাপড়া করছো তো। এই সমস্ত বিষয় নিয়ে যারা ট্রোল করছে, তারা আসলে অন্য বিরোধী দলের শক্তি, অপশক্তি। ভিপি নুরুল হক নূরের এই বক্তব্য আমরা কখনোই আশা করিনি। সে ৮-১০টা ব্যক্তির মতো নয়। মানুষ তার কাছ থেকে যেটা প্রত্যাশা করে, সেই প্রত্যাশা পূরণে সে ব্যর্থ হয়েছে। একটা সময় ছিল মানুষ মুখিয়ে থাকতো, অপেক্ষায় থাকতো নুরুল হক নূরের মুখ থেকে কথা শুনবার জন্য। প্রতিবাদী কণ্ঠস্বর ছিল সে, কিন্তু সময়ের পরিবর্তনে তার মুখ থেকে এখন শুধু ওই চামচামি, তেলবাজি, চাটুকারিতা কথাই আমরা শুনতে পারছি। চলুন কথা না বাড়িয়ে শিক্ষামন্ত্রী এবং সরকারের কার্ড বিতরণ নিয়ে কি বলল ভিপি নূর, কেনই বা তার বক্তব্য নিয়ে এখন কঠিন সমালোচনা হচ্ছে, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। বাংলাদেশের জিওপলিটিক্সের জায়গা থেকে বিএনপি ছাড়া অল্টারনেটিভ এখনো নাই, সামনে তৈরি হয় কিনা আমি জানি না। এই আপনারা যদি অল্টারনেটিভ ভাবে দাঁড়াতে পারেন ভালো। তাই প্রমাণ নির্বাচন এখন থেকে পরিষ্কারভাবে বলেছিল যে আপনারা আমাদের আন্দোলনের সহযোগী, আপনারা আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, আপনারা সরকারি দলে থাকেন, বিরোধী দলে থাকেন, আমাদের সহযোগিতা থাকবে, আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। কাজে আপনারা যদি মনে করেন যে অপোজিশন রাজনীতি করবেন, এখন থেকে তৈরি করেন, সামনে সুযোগ আছে। আমি জামাত ইসলামীর একটা মজলুম, তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হচ্ছে শেখ হাসিনা বলে, তাদের প্রতি আমার ফেলো ফিলিং আছে, উইথ ইউ রেসপেক্ট আমি বলছি। এইখানে জামাতের রাজনীতি যত শক্তিশালী হবে, এইখানে আওয়ামী লীগের ফেরার ব্যাক করার সম্ভাবনা তত প্রকট হবে। কারণ জামাতের অবস্থান বিবেচনায় আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি এটাকে ইস্যু করে, এটাকে সেল করে রাজনীতিতে কাম ব্যাক করার চেষ্টা করবে। কারণ এনসিপি ভুল করলে তো আমি সেই ভুল করবো, আমি কোন বিবেচনায় আমি তখন জামাতের সাথে যাব? আওয়ামী লীগকে ডেকে আনার জন্য নো। কাজে এইটুকু আমরা বলবো যে নেতৃত্বের প্রতি আস্থা রাখি, আস্থা থাকতে হবে। আমরা অনেক উত্থান পতন, চড়াই উচ্চাই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু ছোটখাটো সাকসেস হলেও আমরা এখন কিছুটা হলেও সাকসেস হয়েছি, যাকে জায়গায় এসে দাঁড়িয়েছি। কিন্তু অনেকে ভিডিও বলে, বক্তব্য দিয়ে আমাদের রাজনীতি শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে, ঘুম মেরে উড়িয়ে দেবে, এসে হরেক রকমের কথা। এই যে একটা প্রোপাগান্ডা বাহিনী অনলাইনের, যে আমরা দেশে থেকে জীবন দিয়ে হাত ভেঙে পা ভেঙে রাজনীতি করি, আর তারা ভিন দেশে নিরাপদে থেকে আপনার রিফিউজি স্ট্যাটাসে মাসে মাসে ভাতা নিয়ে তারা এখানে আপনার অমুকের চরিত্রের সার্টিফাই করবে, অমুকে গণতন্ত্রের দেশপ্রেমিক, অমুকে ভালো মানুষ, অমুকে দালাল, অমুকে মানুষ এত বোকা। কাজে সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো, বিভ্রান্ত
আমরা যেহেতু সরকারে আছি, আপনারা সরকারকে আমি মনে করি অন্তত আগামী 5 বছরে যাই বলেন, মানুষ এত আন্দোলন সংগ্রাম এগুলো চায় না যে প্রতিনিয়ত মিছিল করবে, খালি দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত, আর কত রক্ত, আর কত মার খাবো। এই শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, তাকে হটাইছি, এখন কে কার বিরুদ্ধে আন্দোলন করবো? এখন তো আমরা যারা হাসিনাকে একসাথে হটাইছি তারাই। সুতরাং এই উস্কানি যতই দেব, এই সমস্ত খাতে মানুষ পা দিবে না। আমরা যে পরিবর্তনটা চাই, এখন তো পলিসি রাজনীতি করা উচিত। সেখানে আপনারা যদি বিরোধী দল থেকে পেশাজীবী অধিকার পরিষদের মতো সংগঠন, তখন যদি সরকারকে একটা নীতি সামনে আনে একটা আলোচনার মাধ্যমে, যে হকারদেরকে এত কোটি টাকা ব্যয় এইভাবে পুনর্বাসন করলে, তাহলে তারাও সে সরকারের উদ্দেশ্য সব। আপনারা এইভাবে নীতিগত আপনার সহায়তার নীতি গ্রহণে সহায়তা করেন, পলিসি দেন, সামনে বাজেট আসতেছে, সরকারের যে সামাজিক চাই বলেন। আরে এখন আরেকটা শুনে, আসলে আমি তো এই যুগের লোক, তারপরেও আমাদের এই তরুণদের মধ্যে বা ইয়ং জেনারেশন, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না, এটা কোন ল্যাঙ্গুয়েজে বলবো। এত বাজে মানসিকতা, সবকিছু নিয়ে ট্রোল করা, নেগেটিভ ভাবে সমালোচনা করা। যেমন ধরেন শিক্ষামন্ত্রী, সে সিনিয়র মানুষ, আমার বাপের কাছাকাছি বয়স, সে বলছে তার বাচ্চাদেরকে অ্যাড্রেস করে, এই তোমরা কেমন আছো বাচ্চারা, নকল টকল চলবে না। এইটা নিয়ে আপনার ছাত্রের বসে তার মেয়েরা ছেলে ট্রোল করতে, আচ্ছা এটা ট্রোলের কি হবে ভাই? সবকিছু নিয়ে ট্রোল করতে হবে? একটা মিনিস্টার সে তার সন্তানের মতো ছেলেমেয়ের উদ্দেশ্যে একটা বার্তা দিছে, সিরিয়াসলি তো রিসিভ করতে পারে। সবকিছু নিয়ে একটা ট্রোল, এটা মানুষের প্রতি সম্মান থাকবে না। আমাদের বাবা মা আমাদের শিখিয়েছে যে স্কুলের শিক্ষক তাদেরকে বাজারে দেখলে সালাম দেবা, মুরব্বীদেরকে দেখলে সালাম দেবা। তাছাড়া আমাদের বাবা মায়েরা কি করে তাদেরকে বলে না, আমি বুঝি না। তারপরে আপনারা দেখেন যে কার্ড, এই যে সরকার কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষকদের কৃষক কার্ড দিয়েছে, অনেক রকমের নেতিবাচক ভাবে কে আবার যে এখন বিয়ের কার্ডটাও সরকার দিয়ে দেন। সবকিছু নিয়ে তো হাস্যরস করা, তুচ্ছতা ছিল করা, এটা অসুস্থ মানুষ। প্রধানমন্ত্রী একটা সভ্য দেশে ছিলেন, উন্নত দেশে ছিলেন, সেই দেশের সিস্টেম দিয়েছেন ভালো, আরো অনেক দেশে দেখছেন এখানে ইমপ্লিমেন্ট করতে। আজকে ফ্যামিলি কার্ড চিন্তা করেন, এই যে গ্রামের বইয়ের উপরে আপনার এই যে নানান রকমের যৌতুকের জন্য চাপ দেওয়া, পরিবার অশান্তি, বইয়েরকে মারধর করা, বাপের বাড়ি থেকে টাকা রয়েছে, শহরে না কিন্তু গ্রামে এই যে সংকট, সেক্ষেত্রে এই যে 2,500 টাকা নারী সদস্যদেরকে দেওয়া হচ্ছে, এই যে তাদের জন্য একটা বড় ধরনের সেফ গার্ড হিসেবে কাজ করবে মায়েদের হাতে, এটা খুবই ভালো একটা আইডিয়া। তারপরে এই যে ফার্মার কার্ড দিল, কৃষকের সহায়তা যেন কেউ মাইনারা দিতে পারে, সেজন্য ফার্মারদেরকে দিল, তো ভালো আইডিয়া, সরকার সেটা নিয়েছে। স্কুলের বাচ্চাদের জন্য আপনার শহরের বাচ্চারা স্কুল ড্রেস পরে ভালো লাগে দেখলেও, তো ছোট বাচ্চারা ড্রেস পরে জুতা পরে ব্যাগ নিয়ে যায়, গ্রামেও সরকার দিতে চাচ্ছে, তো ভালো আইডিয়া। এই সমস্ত আইডিয়া গুলোতে আপনাদের ইনপুট থাকলে, পর্যালোচনা থাকলে এখানে সহায়তা করে। আমি পেশাজীবী অধিকার পরিষদকে দেখব, অন্যান্য অনেক বিরোধী দল অকারণে সবকিছুর সমালোচনা দরকার নেই। আপনারা পলিসি গ্রহণে সরকারকে সহায়তা করেন, এবং অবশ্যই আপনারা যদি মনে হয় সরকার রং ডিরেকশনে যাচ্ছে, আপনারা সমালোচনা করবেন। আমি তো একটা প্রতিবাদী মানুষ, আমরা তো একেবারে সবকিছু মেনে নেওয়া, চোখ বন্ধ করে উট পাখির মতো ঝড় দেখলে মাথা গুঁজে থাকা পাবলিক নই। কাজে আমরাও যদি দেখি সরকার কোনো জায়গায় ভুল হয়ে আগাচ্ছে, আমাদের আপনার সুযোগ আছে ভিতর থেকে আলোচনা করে পলিসিকে পরিবর্তন করা। সুতরাং আমি তো রাজপথের এখন বক্তব্য দেওয়া আমার জায়গা থেকে উচিত না। কাজে আমি আমার কাজটা করতেছি। কিছু মানুষ মনে করে আমার এখন আগের মতো প্রেস ক্লাবে আন্দোলন করতে হবে, বক্তব্য দিতে হবে, বিভিন্ন বিষয় মেনশন দেয়, ভাই বিপিনুর করে তার বক্তব্য পাইলে তার বক্তব্য কি, আমি কি সারা জীবন এটি করতে থাকবো নাকি? আন্দোলন সংগ্রাম, নতুন যারা আছে এখন রাজনীতি করতেছে, তারা পরীক্ষা দেখ তৈরি হোক। 7-8 বছর তো বিরোধী দল যেভাবে হাত ভেঙেছি, পা ভেঙেছি, কোমর ভেঙেছি, শেষ পর্যন্ত নাটকেও পারল, এত অত্যাচারিত নির্যাতিত হয়েছি। এইভাবে পরীক্ষা দেওয়া কয়টা প্লেয়ার টিকে রাজনীতিতে দেখি, মানুষ দেখুক না যে রাজনীতিতে একটা কমিটমেন্ট প্রয়োজন, আত্মবিশ্বাস, দেশের প্রতি দায়িত্ববোধ। এত অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কম্প্রোমাইজ তো করে নেই, সুযোগ তো ছিল কিন্তু কম্প্রোমাইজ করে নেই, নীতি প্রশ্ন আপোষ করে নেই। ইনশাআল্লাহ এখনো দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে এই সরকারের সাথে আছি। এই সরকার যতদিন দেশ জাতির কথা চিন্তা করে এগিয়ে যাবে, আমরা ততদিন সরকারের সাথে আছি, সরকারকেও সহযোগিতা করবো। আপনাদেরকেও বলবো যে এখন এই কনস্ট্রাকটিভ আলোচনার মাধ্যমে সরকারকে সহযোগিতা করেন। আমার ব্যক্তিগত ধারণা, তারেক রহমানের সাথে বিষয় দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত একটা চিন্তাশীল মানুষ। ওই দিন সংসদে বক্তব্য করেছে, দেখেন যে এই যে চেয়ারটা দেখে দেখছেন, এটা মনে হয় খুব আরাম একটা তপ্ত আগুন বের এখান থেকে, কারণ তিনি ফিল করেন প্রেশারটা। দেশে যাই কিছু, আমার মন্ত্রণালয়ের যদি কিছু হয়, ওইটারও দায়ভার প্রধানমন্ত্রীর উপরে পড়বে। কাজেই এই কাজটা তো সহজ না।
তো চেষ্টা করতেছেন অনেক ভালো প্ল্যান পরিকল্পনা নিয়ে, এখন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেটা চিন্তা করতেছেন, এই হেলথ কার্ড প্রদান একটা ব্যাপক পরিবর্তন আসবে। তবে বাস্তব কথা, এই প্ল্যান গুলো বাস্তবায়ন 5 বছরে সবগুলো খুবই ডিফিকাল্ট, তারপরেও যতখানি করা যায় উনি চেষ্টা করবেন। এবং আমরা আরেকটা কথা বলে শেষ করতে চাই, নুরুল হক নূর আওয়ামী লীগ আমলে জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। সারা দেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে একাধিকবার মার খেয়েছেন। মার খেতে খেতে সারা দেশের মানুষ বলা শুরু করেছিল যে ছাত্রলীগ নূরকে মেরে মেরে নেতা বানিয়ে ফেলতেছে। জুলাই আন্দোলন যখন চলতেছিল শুরুর দিকেই সরকার নূরকে ধরে নিয়ে রিমান্ডে দেয়। মানে আগে সরকার মনে করতো যদি কেউ সরকারের বিপক্ষে ষড়যন্ত্র করে থাকে তবে তার ভিতরে নূর থাকবে 1 নম্বরে। পরিস্থিতি আসলে এমনই ছিল। তাই জুলাই অভ্যুত্থানে নূরের ভূমিকা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। নুরুল হক নূর অন্তর্বর্তী সরকারের আমলেও কিন্তু আর্মিদের হাতে চূড়ান্ত লেভেলের মার খাইছে। আর এত মার খাওয়া হাসিনা সরকারের আমলে রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরোধিতা করা নূরকে একটা বিশাল ফিগারে পরিণত করেছিল। যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকারের পতন, সেই কোটা সংস্কার আন্দোলন শুরু হয় 2018 সালে। সেটার নেতৃত্ব দিয়েছিল এই নুরুল হক নূর। আজকে এনসিপিতে যেসব তরুণ নেতৃত্ব দেখা যাচ্ছে তাদের অনেকের রাজনীতি শুরু হয়েছিল এই নূরের সাথেই। আর হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কারের জন্য নুরুল হক নূর কথা বলেছেন। শুধু একটা নির্বাচনের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না, রাষ্ট্রের সংস্কার করতে হবে, এমন কথাগুলো নুরুল হক নূর বলেছেন। আর আজকে সেই নুরুল হক নূর যখন জনগণের প্রতিনিধি হয়ে সংসদে গিয়েছেন, প্রতিমন্ত্রী হয়ে যখন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন, সেই সময় তার সেই পুরনো কণ্ঠস্বরটা হারিয়ে গেছে। এই নুরুল হক নূরের মতো আরো 2 জন আছেন যারাও হাসিনা আমলে জনগণের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। নুরুল হক নূরের মতো এত বেশি মার তারা খান নাই, কিন্তু হাসিনা আমলে মাথা উঁচু করে যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করেছেন। একজন জুনায়েদ সাকি, আরেকজন আন্দালিব রহমান পার্থ। এরাও দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে জেল জুলুম সহ্য করে জনগণের প্রতিনিধি হয়ে সংসদে গিয়েছেন। কিন্তু যেই সংসদে আসলে অন্যায়ের প্রতিবাদ এবং জন আকাঙ্ক্ষার কথা বলার মূল জায়গা, সেখানে গিয়ে এদের কণ্ঠস্বরটাও চুপসে গেছে। যে জুনায়েদ সাকি জুলাই সনদ এবং রাষ্ট্র সংস্কার নিয়ে সারা দেশে আলাপ উঠাইছিলেন, সেই জুনায়েদ সাকি আজ সংস্কার, জুলাই সনদ এবং সংবিধান ইস্যুতে চুপ। যে আন্দালিব রহমান পার্থ আইনের ধারা এবং সংবিধানের ধারা ধরে ধরে মানুষের কথার যুক্তি খণ্ডন করতেন, সেই আন্দালিব রহমান পার্থ আজ সংস্কার এবং সংবিধান ইস্যুতে নীরব। জুলাই আন্দোলনের সময়কার কথা আর তার এখনকার সংসদের কথার ভিতরে বহুত ফারাক। তবে তিনি সরব হয়েছেন তার শরিক দল বিএনপির সম্মান রক্ষায়, বিএনপির অস্তিত্ব রক্ষায়। দেখেন, নেতাদেরকে অন্যের তুষামতি করতে আমরা দেখেছি। ইশরাক হোসেন বিএনপির লোক, সে বিএনপির তুষামতি করবে, দলের প্রধানের তুষামতি করবে, সেটা মারা যায়। কিন্তু পার্থ সাহেব তো নিজেই একটা দলের প্রধান, তার জনপ্রিয়তা আছে ব্যাপক পরিমাণে। উনার কেন তার শরিক দলের তুষামতি করা লাগবে? কেন তাকে জিয়া পরিবারকে নিয়ে বিশাল ডিফেন্স তৈরি করতে হবে? ব্যাপারটা একটু বেশি তেলবাজি না? দেখেন, যে 3টা দলের ভিন্ন ভিন্ন 3 জন নেতা যারা কিন্তু হাসিনা আমলে ভুকাল ছিলেন, আর এরাই এখন বৃহৎ দল বিএনপির ছায়ায় নির্বাচনে জিতে সংসদে গেছেন এবং সেখানে গিয়ে চুপ হয়ে গেছেন। না পারতেছেন সংসদে পারফর্ম করতে, না পারতেছেন জনগণের জন্য কথা বলতে। কেন? উত্তরটা খুবই সহজ। কেউ যদি নিজের ক্যাপাসিটিতে নির্বাচিত হয়ে সংসদে যাইতো, তবে কথা বলার সময় তাকে অন্যদিকে তাকাইতে হতো না, কাউকে নিয়ে ভাবতেও হতো না। যেমন রুমিন ফারহানা সাবেক বিএনপি নেত্রী, কিন্তু এবার তিনি স্বতন্ত্রভাবে নিজের যোগ্যতায় নির্বাচিত হয়ে সংসদে গিয়েছেন, তাই তিনি সরকারের বিপক্ষে কথা বলতে পারতেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করতে পারতেছেন। কিন্তু ওই 3 জন পারতেছেন না, তারা সরকারকে ডিফেন্স করতেছেন। দেখেন, আপনাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা জনগণের একটা ভরসার জায়গায় ছিলেন, আপনারা জনগণের জন্য ভোকাল ছিলেন, আপনাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি ছিল। আপনারা জনগণের কথা বলবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, এটাই মানুষ চাইতো। কিন্তু ক্ষমতায় গিয়েছেন আর চুপ হয়ে গেছেন। আপনাদের এই চুপ হয়ে যাওয়াটা একটা জিনিস প্রমাণ করে যে আপনারা হয়তো আসলেই নিজের যোগ্যতায় সংসদে যেতে পারতেন না। আপনাদের এই নিষ্ক্রিয়তা আপনাদের দলের ভবিষ্যৎকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা আজীবন অন্যের ছায়াতেই থাকবেন, নিজেরা হয়তো কখনোই বড় গাছ হয়ে উঠতে পারবেন না। 18 কোটা আন্দোলন শুরু হয়, তখন আমি নূর ভাইয়ের নেতৃত্বে রাজপথে নামি। তো এখন নূর ভাইয়ের তখন আমি ভূমিকা দেখেছি। আমি নূর ভাইয়ের কি পরিমাণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে, এখন কি এমন হইল যে বিএনপি মানে কি এমন হইলে রে বুঝতেছি না, যে নূর ভাই এখন চুপ। জুনায়েদ সাকি না হলে বামরা হলে সুবিধাবাদী যেদিকে সেদিকে। জুনায়েদ সাকিরা হচ্ছে একটা এজেন্ডা নিয়ে মাঠে নামে। জুনায়েদ সাকির ভিতরে 10 জন লোক নাই, কিন্তু নূর ভাইয়ের মতো একটা জনপ্রিয় লোক যখন চুপচাপ, আমরা খুবই হতাশ। আমি নিজে ব্যক্তিগতভাবে হতাশ। আমি যে কথাগুলো বলতেছি, এগুলো সাহস আমি একসময় নূর ভাই থেকে পাইতাম। নূর ভাই একটা কথা বলছে যে বলতে বলতে মরে গেলে তাও কখন যাবে যে লোকটা এই কথাগুলো বলে মারা গেছে। চুপচাপ থাইকে মরে গেলে কেউ জানবো না লোকটা কেন মারা গেছে। তো তখন থেকে মূলত আমরা অনলাইনে বেশি ফোকাস করতাম, যখন আমরা গণ অধিকার আমরা ছিলাম। তো আমাদের এখন নূর ভাই এখন চুপ হয়ে গেছে, আসলে এটা খুবই দুঃখজনক। কেন, কি এমন ঘটনা ঘটলো যে নূর ভাইয়ের বিএনপি টোটালি কবজা করে ফেলাইছে? তা আমরা চাই নূর ভাই অবশ্যই এই সমস্ত অন্যায়, এই সমস্ত নূর ভাইয়ের কোথাও কোনোভাবে কোণঠাসা করে রাখা হয়, সে বেরিয়ে আসবে। একটা সময় সে নূর ভাইয়ের রাজপথে আবারও নামবে। ভিপি নূরকে দিয়ে এনসিপি ও শিবিরকে ডিল করাতে যে বিএনপির আমসালা দুইটাই গেছে। বিএনপির অবস্থা 12টা বেজে গেছে। ভিপি নূর ব্যর্থ, বিএনপির এখানে ধরা খেয়েছে। দর্শক, বিএনপির একটা ক্রাইসিস যে জুলাই আন্দোলনের সাথে সরাসরি জড়িত কেউ বিএনপির সাথে নাই।
জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ সবাই জামাত জোটে। বিএনপির অনেকে ব্যক্তিগতভাবে জুলাই আন্দোলন করেছে, কিন্তু দল হিসেবে বিএনপি কোনো কর্মসূচি ছিল না জুলাইতে। বিএনপি জুলাই বিপ্লবের সুফল ভোগ করেছে, বেনিফিশিয়ারি, বাট দল হিসেবে কিন্তু তাদের কোনো কর্মসূচি ছিল না। সম্ভবত 36 দিনে তাদের একটা কর্মসূচি ছিল, গায়েবানা জানাজা বায়তুল মোকাররমে, সেটা পড়তে পারেনি, মির্জা ফখরুলদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রকাশ্যে অবরোধ, যেমন ঢাকা ব্লকেড, অমুক তমুক, যে নানান কর্মসূচি ছিল, কোনো একটা বিএনপি স্টেটমেন্ট দিয়ে সমর্থন জানিয়েছে এরকম কোনো প্রমাণ নেই। তো দর্শক, বিএনপি জুলাই আন্দোলনের দল নয়। এমনকি বিএনপির পরাজিত এমপি ক্যান্ডিডেটরা অনেকে আক্ষেপ করে বলছেন, হ্যাঁ তোমরা এত জুলাই জুলাই করো, জুলাইয়ের পক্ষের শক্তি কেন ক্ষমতায় আসতে পারেনি? ক্ষমতায় তো এসেছে বিএনপির, মানে বিএনপির অনেকে জুলাইয়ের পক্ষের শক্তি মনে করে না। বাট বিএনপি জুলাই আন্দোলনের পক্ষে ছিল, এতে কোনো সন্দেহ নাই। বাট জুলাই নেতৃত্ব দানকারী নয়। বিএনপির অনেকে শহীদ হয়েছে, এটাও ঠিক, বাট তারা বিএনপির ডাকে রাজপথে নামে। আপনি একটা কর্মসূচি দেখেন তো, যে বিএনপি বলেছে আসেন আমরা অবরোধ করি, হরতাল করি। পুরো 36 দিনে এরকম বিএনপির কোনো কর্মসূচি ছিল না। তাহলে বিএনপির অনেকে যে রাজপথে নেমেছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকে রাজপথে নেমেছে। এখন বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি বেনিফিশিয়ারি পার্টি। আর যারা জুলাই আন্দোলন করেছে, স্বাভাবিক যে তাদের যেহেতু রাজনৈতিক দল ছিল না, তাদের পক্ষে হুট করে ক্ষমতা আসা সম্ভব নয়। কারণ প্রতিষ্ঠিত যারা রাজনৈতিক দল, ভোটের রাজনীতির অনেক হিসাব সমীকরণ কাজ করে। আন্দোলনের সময় কারা কি করেছে জনগণ ওগুলো মনে রাখে না, এবং একদম প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের ভোটটা বক্স পর্যন্ত নিতে যে শক্তি সক্ষমতা, যে টাকা পয়সা দরকার, এগুলো একমাত্র বিএনপির ছিল, বিএনপি জিতেছে। কিন্তু বিএনপি দেখেছে যে তারা এত কিছু করেছে, এত কিছু করছে, তাদের জুলাই আন্দোলনে একটা স্টেক দরকার। সবচেয়ে বড় বিষয় যে এরকম তরুণ কেউ নাই, সব তরুণরা জামাতের সাথে। ছাত্রদল একটা সংগঠন আছে, কিন্তু ছাত্রদলে কোনো তরুণ নাই, এরা অনেকটা বৃদ্ধ টাইপের বা মধ্যবয়সী। এটা নিয়ে খুব ক্রাইসিসে, বা নেতৃত্ব দানকারী বা ক্যারিশমেটিক কোন তরুণ। হ্যাঁ, বিভিন্ন ডেফিনেটলি ক্যারিশমেটিক তরুণ, আলাদা একটা ওয়েট, আলাদা একটা গ্রহণযোগ্যতা তার আছে। বিভিন্ন তারুণের ক্রেজ ছিল এক সময়, এখনো তার একটা তাসির আছে। কিন্তু বিএনপিতে কিন্তু এরকম কেউ নাই। বিএনপিতে দেখান তো যে তরুণদের মধ্যে বিভিন্নের মতো গ্রহণযোগ্য ইনফ্লুয়েন্সিয়াল কেউ আছে? কেউ নেই। একদম অল্প বয়সে পুরো বাংলাদেশের সেলিব্রিটি বিএনপি করে দেখান, একজন পারলে দেখাতে পারবেন না। অথবা কয়েকজন এসেছিল কিন্তু ঢক করতে পারেনি, যেমন মুগ্ধর ভাই স্নিগ্ধ এসেছিল, কিন্তু সে এক পর্যায়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে, নমিনেশন পায়নি। আর দ্বিতীয় কথা, আসলেও লাভ নেই, কারণ স্নিগ্ধ তো ভাই কোটা এসেছে, ও নিজে কি করেছে? কিন্তু বিভিন্নের সংগ্রাম দীর্ঘদিনের সংগ্রাম। এইসব চিন্তা ভাবনা থেকে বিএনপি দেখেছে, যেহেতু আমাদের কোনো তরুণ নাই, তারুণ্যকে আকৃষ্ট করার মতো বা তারুণ্যকে ডিল করার মতো আমাদের কেউ নাই, সব জামাতের সাথে চলে গেছে। হ্যাঁ, ভোটের রাজনীতির নানান মেকানিজমে, ডিপ স্টেট মেকানিজমে আমরা ক্ষমতা এসেছি, কিন্তু তারুণ্যের সাথে তো আমাদের অ্যাক্সেস নাই। তরুণরা স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে গেলে সবাই ভুয়ো ভুয়ো স্লোগান দেয়। তো এই পরিস্থিতিতে অনেক আগে থেকেই বিএনপি টার্গেট করেছে যে আমরা যে কোনো একটা তারুণ্য ভিত্তিক দল বা ছোট নেতৃত্বকে আমরা নিব, সাথে রাখবো, তাদেরকে দিয়ে অন্য সবাইকে ডিল করার চেষ্টা করবো। এই জন্য ভিপিনুরকে পছন্দ করে, যেহেতু ভিপিনুর খুব সহজে এরশাদের মতো ইউজ করা যায়। সকালে এক কথা বলানো যায়, বিকালে এক কথা বলানো যায়। ভিপিনুরের সেক্রেটারিকে দল থেকে পদত্যাগ করিয়ে ধানের শীষে নির্বাচন করিয়ে তার কেরিয়ার শেষ করে দেওয়া যায়। অতএব ওদেরকে ব্যবহার করা যাবে। এছাড়া অন্যান্য যারা আছে তারা ব্যবহৃত হবে না, তাদের একটা দীর্ঘমেয়াদী মিশন আছে। আর ভিপিনুরের চিন্তাই হচ্ছে যে ব্যক্তিভিত্তিক, আর একবার হতে পারলে হলো, ওদের ভবিষ্যৎ চিন্তা ওরা করে না বা করেনি। তো এই জায়গায় ভিপিনুরকে সাথে রেখেছে, মন্ত্রী বানিয়েছে এবং যথেষ্ট মূল্যায়ন করছে। যে কেন? তোমরা তো তরুণ শিবিরদেরকে তোমরা প্রোটেক্ট করো। মারামারির মাধ্যমে যে এটা না, কিন্তু তোমরাও তরুণ, শিবিরও তরুণ, তোমাদেরও ছাত্র সংগঠন আছে, এটার মাধ্যমে ব্যালেন্স করো। এনসিপি তরুণ, এনসিপি যদি তারুণ্য ভিত্তিক দল বলে, তোমরাও বলো যে আমরা গণঅধিকার পরিষদ তারুণ্য ভিত্তিক দল, আমরাও তো বিএনপির সাথে আছি। এভাবে একটা ব্যালেন্স করো। এই প্রজেক্ট বিএনপি রান করেছে, বাট কোনো কাজ হয়নি। এখানে ভিপিনুর ব্যর্থ এবং বিএনপির অবস্থা 12টা বেজে গেছে। দেখেন, ভিপিনুর এমন ট্রলের মুখে পড়েছেন এবং ভিপিনুরের এমন অবস্থা, তারুণ্যের মাঝে ভিপিনুরের গ্রহণযোগ্যতা তো দূরের কথা, ভিপিনুরের দলের লোকজনেই কেউ তার দলে থাকছে না, সবাই এনসিপিতে যোগ দিচ্ছে প্রতিনিয়ত। মানে ভিপিনুরের দল কিন্তু নাই, গণঅধিকার পরিষদ বলতে কোনো দল নাই, বিলিভ ইট অর নট। গণঅধিকার পরিষদের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ইটস ট্রু, বাট গণঅধিকার পরিষদ বলতে কিছু নেই। ছাত্র অধিকার পরিষদের সব গুরুত্বপূর্ণ নেতা এনসিপিতে যোগ দিয়েছে।
সাবেক সভাপতিরা প্রায় সবাই এনসিপিতে যোগ দিয়েছে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি এখন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এনসিপিতে যোগ দিয়েছে, কারণ মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম নেই। বরিশালের একটা নিউজ দেখলাম আমার দেশ পত্রিকায়, একদম উপজেলা ইউনিয়ন পর্যায়ে এনসিপির সভাপতি সেক্রেটারিরা সবাই, গণঅধিকার পরিষদের সভাপতি সেক্রেটারিরা এরা এনসিপিতে যোগ দিচ্ছে। এর মানে আসলে গণঅধিকার পরিষদের কোনো কার্যক্রম নাই। এখানে যেটা হয়েছে যে বিএনপি যেটা চেয়েছিল যে বিভিন্নের মাধ্যমে এনসিপি শিবির এদের সাথে একটা ব্যালেন্স করা হবে, সেটা তো হয়নি, বরং বিভিন্নের রাজনীতি নাই। দর্শক, আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করে, প্রফেসর ইউনূসের যে মেটিকুলাস 1.5 বছরের শাসন আমরা দেখলাম, সেই শাসনের পরিপ্রেক্ষিতে কি বলা যায়? প্রফেসর ইউনূসকে এই বাংলাদেশের জেনজি প্রজন্মের যারা নেতৃত্ব দিয়েছে তারা নষ্ট করেছে, নাকি প্রফেসর ইউনূসই বাংলাদেশের জেনজি প্রজন্মকে ভয়াবহ মববাজি এবং মাস্তান প্রজন্মে পরিণত করে তাদেরকে নষ্ট করেছে? এই প্রশ্ন প্রাসঙ্গিকভাবে আসবে। আবার এই প্রশ্ন যখন আসবে তখন আবার এটাও মনে হবে যে প্রফেসর ইউনূস আগস্টের 8 তারিখে রাষ্ট্র ক্ষমতা পেয়েই বলেছিলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে, ছাত্ররা আমাদের নিয়োগকর্তা। সেই ক্ষেত্রেই প্রশ্ন আসে যে সেই ছাত্ররাই তাকে নষ্ট করলো, তাকে বিভ্রান্ত করলো, তাকে কুপথে পরিচালনা করলো, নাকি তিনি নিজেই ছাত্রদের কুপথে পরিচালনা করে একটা প্রজন্মের, মানে রীতিমতো শব্দটা এরকম, মানে শব্দটা একটু বাজে শব্দ, তারপরেও মানে অনেকে বলে না যে গাঁড় মেরে দেওয়া, মানে এই প্রজন্মের, জেনজি প্রজন্মের যে প্রজন্মটা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে একেবারে গাঁড় মেরে দিয়েছেন তিনি? এই প্রশ্ন আসবে। এই প্রশ্ন কেন আসছে, কেন তুলছি? গতকালকে আমরা দেখেছি নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন, নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে নাকি নষ্ট করেছে এই প্রজন্ম। মন্তব্যটা সরাসরি সেটা খুব মজার। সেই মজার মন্তব্য নিয়েই আলোচনা করে বোঝার চেষ্টা করব কে কাকে নষ্ট করলো। দর্শক, বলছিলাম ওই যে প্রশ্ন, কে কাকে নষ্ট করেছে? নুরুল হক নূর যে মজার মন্তব্য করেছেন, সেই মন্তব্যের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি একমত পোষণ করতে চাই না, এটা আগেই বলে রাখলাম। বাকি মানে আপনাদের মতামত কি সেটা তো আমাদের কমেন্ট বক্সে জানাবেনই। নুরুল হক নূর যে মন্তব্য করছেন সেটা শিরোনামটা দেখে নিন সংবাদের। বলছেন যে এনসিপির কতিপয় বালক দ্বারা ডক্টর ইউনূস বিভ্রান্ত হয়েছিলেন। মানে অনেকটা সারল্যর, মানে শিশু সারল্যের উক্তি যে এনসিপির কতিপয় বালক দ্বারা প্রফেসর ইউনূস বিভ্রান্ত হয়েছিলেন। প্রফেসর ইউনূস কি বিভ্রান্ত হওয়ার মতো লোক, কিংবা কারো দ্বারা বিভ্রান্ত তিনি হবেন সেরকম কি তিনি মানুষ? অবশ্য সেই ক্ষেত্রে আবার বিতর্কও থাকতে পারে, কারণ তিনি তো মানে কারো দ্বারা পরিচালিত হয়েছেন, সেটা ওই এনসিপির কতিপয় বালক হোক, কিংবা ডিপ স্টেটের দ্বারা হোক, কিংবা আইএসআই এর দ্বারা হোক, কারো না কারো দ্বারা তো তিনি পরিচালিত হয়েছেন এবং এই দেশটাকে মবের দেশ, মাস্তানির দেশ, সন্ত্রাসবাদের দেশ, জঙ্গিবাদের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার মেটিকুলাস ডিজাইন তিনি প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু নুরুল হক নূর যেটা বলতে চাচ্ছেন সেটা একটু বিস্তারিত জানি, তারপরে আমরা বোঝার চেষ্টা করবো যে কে কাকে নষ্ট করলো। এনসিপির কতিপয় বালকের দ্বারা ডক্টর ইউনূস বিভ্রান্ত হয়েছিলেন এবং তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন এই নুরুল হক নূর। রিপোর্টার্স ইউনিটিতে একটা প্রোগ্রামে তিনি এই কথা বলেন। নূর বলেন, বিএনপি, জামাত, এনসিপি সবসময় মিটিং করত। এনসিপি একটা দল, তখনও রেজিস্ট্রেশন পায়নি, সে সময় ডিম থেকে বাচ্চা ফোটার মতো অবস্থা তাদের। সেখানে এনসিপিকে জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন ডক্টর ইউনূস। আমরা দেখেছি যে তাসনিম জারা এবং আক্তারকে জাতিসংঘের মিটিংয়ে নিয়ে গেলেন, যে দল তখন পর্যন্ত নিবন্ধনই পায়নি, সেই দলের 2 নেতাকে তিনি জাতিসংঘে নিয়ে গেলেন, অনিবন্ধিত একটা দলের 2 নেতাকে। এনসিপি নীতি নির্ধারণ করত, মানে তিনি বলছেন যে এনসিপি নীতি নির্ধারণ করতো এবং সরকারের পক্ষ থেকে ডিসি অফিসে, এসপি অফিসে নির্দেশনা দেওয়া হতো পৃষ্ঠপোষকতা করার জন্য। অর্থাৎ এনসিপি যা চাইতো সরকার থেকে ডিসি, এসপি অফিসে ফোন করে বলে দেওয়া হতো ওরা যা চাচ্ছে সেইভাবে তোমরা করো। অবশ্যই এটা আলাদাভাবে বারবার বলার প্রয়োজন হয়নি, কারণ সরকার থেকে এরকম নির্দেশনা ডিসি অফিস, এসপি অফিস, ইউনো অফিস কিংবা ওই মানে ইউনিয়নের প্রশাসক পর্যন্ত যারা বসেছে তাদের কাছে এই নির্দেশাবলী প্রফেসর ইউনূস সরকার দিয়ে দিয়েছিলেন যে স্থানীয় সমন্বয়কদের, জুলাই যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে তোমরা কাজ করো। তার মানে ওরা হচ্ছে বস, তোমরা হচ্ছে কর্মচারী, বসরা যা বলবে সেইভাবে করো। এবং সেই সুযোগে বসরা টাকা কামিয়েছে, বসরা মব করেছে, বসরা সন্ত্রাস করেছে, বসরা দুর্নীতি করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, বদলি বাণিজ্য করেছে, অনেক করেছে এই বসেরা। তিনি এই কথা যখন বলছেন তখন আরেকটা কথাও বলেছেন, যে কথাটা মানে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, সেই কথার ব্যাখ্যায় যাব। তিনি বলছেন, শেখ মুজিবুর রহমান যেমন পাকিস্তান থেকে ফিরে জানার চেষ্টা করেননি মুক্তিযুদ্ধে কি হয়েছিল, ডক্টর ইউনূসও তাই করেছে। তিনি বুঝতে চাননি এই সংগ্রামটা কিভাবে হয়েছে, কারা এই সংগ্রামকে সংগঠিত করেছে।
নুরুল হক নূরদের এই বঙ্গবন্ধু বিষয়ে এই অতিরিক্ত চুলকানি তাদের একসময় বড় ধ্বংসের কারণ হবে। বঙ্গবন্ধু নিয়ে যা ইচ্ছা তাই বক্তব্য দেওয়া, বঙ্গবন্ধু ৭২-এর 10ই জানুয়ারি দেশে ফিরে মুক্তিযুদ্ধে কি হয়েছিল সেগুলো নাকি জানতেই চাননি, বুঝতেই চাননি। তাহলে কি করেছেন তিনি? বঙ্গবন্ধু পাকিস্তানের জেলে কি ছিলেন, রাজকীয় অতিথি ছিলেন? রাজকীয় অতিথি হয়ে তিনি ভিভিআইপি মর্যাদায়, প্রফেসর ইউনূসের মতো ভিভিআইপি মর্যাদায় এসএসএফ নিরাপত্তায় সেখানে ছিলেন, তাই তো? তিনি কিছুই জানতেন না যুদ্ধের যে ব্যক্তিটা যুদ্ধের আয়োজন করলো, যুদ্ধের জন্য সারা দেশকে ঐক্যবদ্ধ করলো, যে মানুষটা নিজেকে উৎসর্গ করলেন, নিজে যদি পাকিস্তানিদের কাছে ধরা না দেন, পালিয়ে যান, তাহলে অন্যরা অনেক বড় ধরনের বিপদে পড়বে এবং পুরো দেশে একটা ম্যাসাকার তৈরি করবে পাকিস্তানি বাহিনী। সেই সাধারণ জনতার উপরে যেন ম্যাসাকার কম হয়, সেই জন্য যিনি নিজেকে উৎসর্গ করলেন, যে ব্যক্তি তার জীবনে 4600 দিনের বেশি জেল খেটেছেন, সেই ব্যক্তি নিয়ে তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে তুলনা করে বসলেন। এখানেই বিপত্তিগুলো আসে, যে কখনো কখনো এরা দিকভ্রান্ত হন, পদভ্রান্ত হন এবং নিজেদের কথা বলতে গিয়ে কিংবা আওয়ামী বিরোধিতার নামে, শেখ হাসিনার বিরোধিতা আপনি 100 বার করেন, 1000 বার করেন, কোটি বার করেন, শেখ হাসিনার সমালোচনা করেন, ঠিক আছে, বঙ্গবন্ধুও তো মানুষ, বঙ্গবন্ধুরও সমালোচনা করেন, যেটুকু সমালোচনা পাওয়ার তিনি যোগ্য সেটুকু করেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন যে ৭২-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে মুক্তিযুদ্ধের কিছুই জানতে চাননি, প্রফেসর ইউনূস যেমন 8 তারিখে এসে ক্ষমতায় নিয়ে বিপ্লবের কিছুই জানতে চাননি, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কি হয়েছিল প্রফেসর ইউনূস কিছুই জানতে চাননি, এই ব্যাপারের সঙ্গে তিনি বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের ব্যাপারটা মিশিয়ে ফেললেন, এখানেই বিপত্তিগুলো ঘটে। যাই হোক, এটা নিয়ে আলোচনা করতে গেলে একটা দীর্ঘ আলোচনা করতে হবে। বঙ্গবন্ধুর পুরো জীবনে, ওই যে বললাম যে 4600 দিনের বেশি তিনি জেল খেটেছেন। 4600 দিন অনেকের তো বয়সই হয় না, তো যাদের 4600 দিন রাজনীতির বয়সই হয়নি, সেই মানুষগুলো যখন বঙ্গবন্ধু নিয়ে কটূক্তি করেন তখন একটু খারাপ লাগে। অবশ্য খারাপ লেগে কাজ নেই, কারণ তারা তো শেখ হাসিনার সঙ্গে কিংবা আওয়ামী লীগের দুঃশাসনের সঙ্গে বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে মিলিয়ে ফেলেন এবং মুক্তিযুদ্ধকে নানাভাবে ছোট করার চেষ্টা করেন। এখন আসি মূল প্রসঙ্গে, যেটা তিনি বলছেন যে প্রফেসর ইউনূসকে এনসিপির কতিপয় বালক বিভ্রান্ত করেছেন। প্রফেসর ইউনূসকে বিভ্রান্ত করা এত সহজ নয়, এবং এনসিপির ওই কতিপয় বালকরা প্রফেসর ইউনূসকে বিভ্রান্ত করেছেন এটাও সঠিক নয়। প্রফেসর ইউনূস যেটা করেছেন সেটা জেনে বুঝে ঠিকঠাকভাবে সজ্ঞানে তিনি করেছেন, কারণ তিনি সেটাই করেছেন যেটাতে তার লাভ। তিনি তার নিয়োগকর্তাদের অপরিসীম ক্ষমতা দিয়েছেন, নিয়োগকর্তাদের জন্য নয়, তার নিজের স্বার্থে, যেন নিয়োগকর্তারা, তিনি যে ওই 666 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছেন, তিনি যে নিজের মামলাগুলো উইথড্র করে নিয়েছেন, তিনি যে তার গ্রামীণ ট্রাস্টের একগাদা প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছেন, তিনি যে বিনা টেন্ডারে গ্রামীণ ফোনের তরঙ্গ বরাদ্দ করেছেন অন্তত 2500 কোটি টাকারও বেশি, এই ব্যাপারগুলো যেন ওই এনসিপির কতিপয় বালক যারা বিভ্রান্ত করেছেন বলে নুরুল হক নূর বলছেন, এই ব্যাপারগুলোতে তারা যেন মনক্ষুণ্ণ না হয়, তারা যেন প্রতিবাদ না করে, নিজের আখের গোছাতে যেন সহজ হয়, কোনো ধরনের বাধার মুখে পড়তে না হয়। এই কারণেই মেটিকুলাস ডিজাইনের ভিত্তিতেই তিনি বরং ওই এনসিপির কতিপয় বালককে বিভ্রান্ত করেছেন, এবং তারা তাদের মতো করে বিভ্রান্তিকর কাজ যেন করতে পারে সেই স্বাধীনতা তিনি তাদেরকে নিশ্চিত করেছেন। অনেকে বলা বলি করছে, প্রিয় দর্শক, যে নিজের ওজন নিজেরই রাখতে হয়। এবার বিকাশ কাঠের অপেক্ষায় সবাই। ভিপি নূরকে নিয়ে এবারে শুরু হয়েছে ট্রোল। সব জায়গায় ট্রোল করলে চলে না, কিছু জায়গায় তেলও মারতে হয়, এমনও মন্তব্য করছে নূরের এই বক্তব্য শোনার পরে। ট্রাক চলবে না, তেলবাজি চলবে, এমন মন্তব্যও চলছে ভিপি নূরের এই বক্তব্যের পরে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনারা কি বলতে চান। নুরুল হক নূর যে কথা বলেছে সে কথার সঙ্গে আপনারা কতটা একমত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যাই হোক, মানুষ এখন বলা বলি করছে ভিপি নূরের কাছে মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা ছিল সেটি আস্তে আস্তে মানুষ হারিয়ে ফেলছে। এক সময় ছিল ভিপি নূর সাহসী কণ্ঠস্বর, মানুষ বলতো প্রতিবাদী কণ্ঠস্বর কেউ থাকলে সেটি হচ্ছে ভিপি নূরের কণ্ঠ, নুরুল হক নূরের কণ্ঠস্বর। কিন্তু এখন বলে তেলবাজিতে নাম্বার ওয়ান কেউ হয়ে থাকলে, দালালিতে নাম্বার ওয়ান হয়ে থাকলে সেটি হচ্ছে নুরুল হক নূর, এমনই বলে মানুষজন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবার আগে সকল ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।